হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আগের দিনের ক্লাসে আলোচনা করেছি খিলজি বংশ সম্পর্কে। সেই বংশের যারা রুলার ছিল তাদের সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম। আলাউদ্দিন খিলজি কোন কোন জায়গায় আক্রমণ করেছিলেন, কিভাবে তিনি জায়গাগুলো দখল করেছিলেন। তো এই পার্টটা কমপ্লিট করার পর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখান থেকে সুলতানি যুগের সব থেকে বেশি কোশ্চেন আসে, সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজির শাসন ব্যবস্থা। এই জিনিসটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তার সাথে সাথে তার সময় যে শিল্প, স্থাপত্য, সাহিত্য বা যারা সেই সময়কার ঐতিহাসিকরা ছিলেন তাদের সম্পর্কে এই ক্লাসে আলোচনা করব। তো পুরো সুলতানি যুগের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট দুটো ভিডিও আসবে, যার মধ্যে এটা একটা খুব ইম্পর্টেন্ট। এরপরে যখন ওভারঅল পুরো সুলতানি যুগের শাসন ব্যবস্থা বা সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করবো, সেগুলো ইম্পর্টেন্ট। বিশেষত যারা WBCS পরীক্ষা দিচ্ছ, মেন্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এই ক্লাসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা আগের দিনের ক্লাসগুলো সমস্ত দেখতে পাবে এই চ্যানেলের প্লেলিস্টে, নিচে ডেসক্রিপশনে এবং উপরে দেখো লিঙ্ক আসবে, সেখান থেকে তোমরা এই প্লেলিস্টটা খুঁজে পেয়ে যাবে। অবশ্যই আগের ক্লাসগুলো দেখো। এবং আমি একদম প্রথম থেকে মধ্যকালীন ভারতের ইতিহাস ডিটেলসে পরপর আলোচনা করছি, এবং এই ক্লাসগুলো তোমাদের পরপরই দেখতে হবে যদি তোমরা পুরো ব্যাপারটাকে, সিরিজটাকে বুঝতে চাও। কারণ আমি সেইভাবেই পরপর আলোচনা করছি, একটার সঙ্গে একটা রিলেটেড। তো অবশ্যই আগের দিনের ক্লাসগুলো দেখো এবং আনএকাডেমিতে আমার ফ্রি লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করো। এই ক্লাসগুলোতে আমি যে আনএকাডেমিতে স্পেশাল ক্লাসগুলো নিচ্ছি, সেগুলোতে ইউটিউবে যে টপিকগুলো পড়াচ্ছি তার উপরই MCQ ডিসকাস করছি শনিবার, রোববার এবং সোমবার। এটা মোটামুটি টাইম থাকে। তোমরা আমাকে আনএকাডেমিতে পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে। যদি ফার্স্ট টাইম আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করো, কোনোদিন যদি এখানে কোনো ক্লাস না দেখে থাকো, তাহলে একটা কোড তোমাদের কাছে চাওয়া হবে যখন প্রথম অ্যাকাউন্ট খুলবে। তো GK10 এই কোডটা ইউজ করো, তাহলে তোমরা এই ফ্রি ক্লাসগুলো দেখতে পারবে। নিচে ডেসক্রিপশনে রয়েছে, পুরোনো ক্লাসগুলো দেখো এবং নতুন যে ক্লাসগুলো হবে সেগুলোতে আসার চেষ্টা করো, লাইভ থাকার চেষ্টা করো। তো আমরা আজকে শুরু করব এই সময়কার শাসন ব্যবস্থা, মূলত আলাউদ্দিন খিলজির যে শাসন ব্যবস্থা এবং তিনি যে রিফর্ম গুলো করেন, সেগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা আগের দিন অব্দি দেখে এসেছিলাম যে প্রথমে দাস বংশ, এদের সময় কি হয়েছিল, দাসরা, প্রথম কথা হচ্ছে এরা একটু হাই তুর্ক ছিল, যারা নিজেদেরকে, মানে এরা অ্যাকচুয়ালি ইলবাড়ি তুর্ক ছিল। তো এবং তুর্কদের যে ভাগগুলো রয়েছে তাদের মধ্যে সব থেকে হাই র্যাঙ্ক যে ভাগগুলো, তাদের একটা হচ্ছে ইলবাড়ি তুর্ক। তো তারা একটা বড় পজিশনে ছিল। সেকেন্ড আসে হচ্ছে আমরা যাদের সম্পর্কে এখন আলোচনা করছি, খিলজিরা। খিলজিরা কি হচ্ছে, খিলজিরা অতটা হাই পজিশনের তুর্ক ছিল না, এরা বেসিক্যালি তুর্ক আফগান ছিল। এবং এখানে প্রথমে এরা তুর্ক থেকে, মানে সেন্ট্রাল এশিয়া থেকে এসে আফগানিস্তানে বহুদিন থাকে এবং সেইখান থেকে ফাইনালি ভারতে আসে খিলজিরা। তো এরা সেলজুক বলে একটা জাতির অন্তর্ভুক্ত ছিল। এরকম একটা ব্যাপার ছিল। এবার সেকেন্ড যে জিনিসগুলো আমরা ছোট ছোট একটুখানি ডিসকাস করে আসছি আগের গুলো, কারণ আগের ক্লাসের সঙ্গে লিঙ্ক করার জন্য। দাস বংশের আন্ডারে আমরা যার যে সমস্ত শাসকদের ক্ষেত্রে দেখেছিলাম, মানে যে সমস্ত শাসকদের দেখেছিলাম, তাদের মধ্যে দুজন খুব ইম্পর্টেন্ট। একজন হচ্ছেন ইলতুৎমিশ এবং সেকেন্ড হচ্ছেন বলবন। কারণ আজকের যে ক্লাসটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে এই সময়কার শাসন ব্যবস্থা সম্পর্কে। তার জন্য তার আগের যারা শুরু করে গেছেন এই কাজগুলো, তাদের সম্পর্কে একটু তোমাদের মনে রাখতে হবে। তো তোমাদের এইটুকু আশা করছি মনে আছে যে বলবন তিনি একটা ভালো অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম চালু করেছিলেন, যাতে সেই সময় যে বিদ্রোহগুলো হচ্ছিল বা সুলতানের যে ক্ষমতা সেটা কমে গেছিল, সেই জিনিসগুলো তিনি বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন বিভিন্ন কাজের মাধ্যমে। স্ট্রিক্ট নিয়ম কানুন নিয়েছিলেন, খুব কড়া নিয়ম কানুন তিনি নিয়েছিলেন এই সমস্ত কিছুর মাধ্যমে। এবার এই সমস্ত যে ব্যাপারটার সূত্রপাত হচ্ছে কার থেকে, ইলতুৎমিশের কাছ থেকে। কারণ তিনি ইকতা ব্যবস্থা চালু করেন, তিনি 40 চক্র চালু করেন, এবং এই জিনিসগুলোই পরবর্তীকালে এরা নিজেরা এতটাই পাওয়ারফুল হতে থাকে যে তারা সুলতানের উপরে যেতে শুরু করেছিল। এবং বলবন সেই জিনিসটা বুঝতে পেরে এই সমস্তগুলোকে অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করেন। তিনি যে 40 চক্র ছিল সেটা তো ভেঙে দেন। কিন্তু প্রবলেম হচ্ছে বলবনের পর থেকে যারা শাসক হয়, আপ টু গিয়াসুদ্দিন বলছি, সরি, জালালউদ্দিন খিলজি, সেই অব্দি শাসকরা খুব বেশি শক্তিশালী ছিল না। তাদের সময় শাসন ব্যবস্থার রিফর্ম ইত্যাদি খুব একটা বেশি হয়নি। তো প্রথম যে শুরুটা যেটা হচ্ছে দাস বংশের সময়, সেটা হচ্ছে ইলতুৎমিশের সময়। সেইটার কিছুটা আমরা মডিফিকেশন, চেঞ্জ দেখবো যখন আসবে বলবন দাস বংশের আন্ডারে। তারপরে সেটা ব্যাপক চেঞ্জ হচ্ছে এসে আলাউদ্দিন খিলজির সময়। এবং এই আলাউদ্দিন খিলজির সময় যে ব্যবস্থাগুলো শুরু হবে, সেটা এরপর থেকে আপ টু অনেক দিন অব্দি চলবে। আবার গিয়ে চেঞ্জ হবে কোন সময়টাতে, যখন আমরা ফিরোজ তুগলকের সময় পড়বো, তখন দেখবো আর একটু চেঞ্জ হচ্ছে। তো এই সিস্টেমটা এতদিন অব্দি চলে। এবং এখানে প্রথম কথা, আলাউদ্দিন খিলজি, মানে সরি, বলবনের মৃত্যুর পর আবার যারা
তুর্ক আমিরমরাও ছিল, তারা মাথা উঁচু করতে শুরু করে, তারা আবার শক্তিশালী হতে শুরু করে। এবং আলাউদ্দিন খিলজি যখন সিংহাসনে বসে সেই সময়তেও প্রচুর বিদ্রোহ হচ্ছিল। এগেন সমস্ত ব্যবস্থা যেহেতু ভেঙে পড়েছিল, আলাউদ্দিন খিলজির সময়তেও প্রচুর বিদ্রোহ হচ্ছিল। এবং এই বিদ্রোহগুলো হওয়ার পেছনে আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে এরকম মেন 4টে কারণ ছিল, এবং বিদ্রোহ দমন করার জন্য আলাউদ্দিন খিলজি বিভিন্ন কাজকর্ম করেন। প্রথম কাজ তিনি যেটা করেন সেটা হচ্ছে এই আমির ওমরাও যারা রয়েছে, যারা হাই র্যাঙ্কে বসে রয়েছে বা তাদের প্রচুর অর্থ রয়েছে, তাদের হাত থেকে প্রথম কথা পাওয়ার সরিয়ে নেওয়া হয়, পাওয়ার কেড়ে নেওয়া হয়, এবং তাদের হাত থেকে অর্থ কেড়ে নেওয়া হয়। অর্থ যদি না থাকবে তাহলে তারা কি করতে পারবে না, বিদ্রোহ করতে পারবে না। অর্থ থাকতে হবে, তারপরে বিদ্রোহ হবে। দুটো লোককে অর্থ দেবে, তারা সুলতানের বিরুদ্ধে কথা বলবে, সেই রকম ভাবে হবে। তো পাওয়ার এবং অর্থ এইগুলো কেড়ে নেওয়ার জন্য আলাউদ্দিন খিলজি বেশ কিছু কাজ করেন, এবং এইগুলো তার শাসন ব্যবস্থার একটা পার্ট। সেই জন্যই আগের দিন আলোচনা করা সত্ত্বেও আমরা একটুখানি এই জিনিসটা দেখে নিচ্ছি। প্রথম কথা তিনি কি করেন, করমুক্ত সমস্ত জমি অনুদান বাজেয়াপ্ত করেন। করমুক্ত জমি এই সময় কাদের দেওয়া হতো? প্রথম কথা এই সময় দেওয়া হতো হচ্ছে যারা যেহেতু এখন ইসলাম মুসলিম ধর্মের ফলোয়ার যারা, তাদের রুল চলছে, ইসলাম শাসন চলছে, সেই জন্য এই সময় যে দান করা হতো বা জমি দান করা হতো এগুলো মেনলি উলেমা শ্রেণীকে দেওয়া হতো, বা কোথাও যদি ধর্মীয় কোনো ব্যবস্থা থাকে সেইখানে দেওয়া হতো। সেই সমস্ত জমি বাজেয়াপ্ত করে নেন। কারণ আমি আগের দিন একটা কথা বলে এসেছি, মনে করো যে আলাউদ্দিন খিলজি তার শাসন ব্যবস্থাতে ধর্ম ব্যাপারটা দেখতেন না। তিনি দেখতেন না যে ধর্ম এটা মুসলিম ধর্মের কোনো মানুষের রয়েছে তো তাকে ছেড়ে দাও, হিন্দুদের যে জিনিস রয়েছে সেগুলো কেড়ে নাও, এরকম তিনি করেননি। পুরোপুরি শাসন ব্যবস্থাকে ধর্ম থেকে আলাদা রাখেন। সেই কারণে যে করমুক্ত জমিগুলো এই সময় মুসলিম বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে ইত্যাদিকে দেওয়া হয়েছিল, তাদের কাছ থেকে এগুলো কেড়ে নেওয়া হয়, এবং সমস্ত ধর্মীয় অনুদান বাজেয়াপ্ত করে নেওয়া হয়। যা যা এতদিন সুলতানরা বা যারা দিত সমস্ত কিছু বাজেয়াপ্ত করে নেওয়া হয়। এবার প্রশ্ন হচ্ছে, আমির ওমরাওরা বিদ্রোহ করছে, তা সেখানে এই সমস্ত ধর্মীয় যে ব্যবস্থা সেইগুলোর ওপর এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন? তার কারণ হচ্ছে ধর্মীয় যারা গুরু ছিল বা তারাও এই সময় কিছু কিছু জায়গাতে বিদ্রোহ করেছিল। যেমন তোমরা যদি এর আগের শাসক জালালউদ্দিনের কথা মনে করো, জালালউদ্দিনের সময় একজন বিদ্রোহ করেছিলেন, তার নাম হচ্ছে সিদি মৌলা। ঠিক আছে, সিদি মৌলা অ্যাকচুয়ালি কে ছিলেন? একজন ধর্মীয় গুরু ছিলেন। তো তিনিও এরকম বিদ্রোহ করেছিলেন। আলাউদ্দিনের সময়ও সেম ঘটনাগুলো ঘটছিল। তো ধর্মীয় প্রতিষ্ঠানকেও বেশি গুরুত্ব দেওয়া হয়নি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও একটা কন্ট্রোলের মধ্যে রাখা হয়, যে তারা যেন না বলতে পারে বাকি ব্যক্তিদেরকে যে না সুলতানের বিরুদ্ধে কথা বলো, বা আমরা যে সুলতান রয়েছে সে ভালো নয় তার বিরুদ্ধে বিদ্রোহ করো। তো সেই কারণে এরকম করা হতো। নেক্সট হচ্ছে গোয়েন্দা ব্যবস্থা পুনর্গঠিত করা হয়। গোয়েন্দা ব্যবস্থার মধ্যে সেই বলবনের সময় করা হয়েছিল খুব কঠিন গোয়েন্দা ব্যবস্থা, ইন্টেলিজেন্স সিস্টেম, সেটা ভেঙে পড়ে। আবার এই সময়তে প্রচন্ড শক্ত স্ট্রিক্ট গোয়েন্দা ব্যবস্থা নিয়ে আসা হয়, এবং এই সময় যারা আমির ওমরাওরা ছিল তারা প্রকাশ্যে কথা বলতে ভয় পেত এই সমস্ত যারা স্পাই ছিল তাদের জন্য। মদ এবং মাদক দ্রব্য সম্পূর্ণ বন্ধ করা হয়। এই কারণগুলো আমরা আগের দিন আলোচনা করেছি, এবং জমায়েত নিষিদ্ধ, বিয়ে ইত্যাদি বন্ধ করে দেওয়া হয়। এগুলো কালকে আগের দিনের ক্লাসে আমরা ডিসকাস করেছি। তো এগুলো করে তিনি মেন যেটা করেন, প্রথমেই সিংহাসনে বসেই এগুলো কাজ শুরু করে দেন। কারণ তিনি জানতেন যে যত দিন যাবে প্রবলেম আসতে থাকবে, ফার্স্টেই এগুলোকে বন্ধ করে দাও। তিনি সেগুলোকে বন্ধ করেন। এবার এখন অব্দি যে কটা জিনিস আমরা আলোচনা করলাম সেগুলো মূলত মুসলিম ধর্মের যারা মানুষ ছিল তাদের উপর এইগুলো করা হয়। এবার হিন্দুদের উপরে এই সময় কিছু ব্যবস্থা নেওয়া হয়, যেমন গ্রামের যারা প্রধান ছিল, এখনো পর্যন্ত সুলতানি যুগে গ্রাম প্রশাসন সেই সময়ও হিন্দুদের হাতে থাকতো। কিছু পদ ছিল সেই সময়, খুত, মুকদ্দম, এই সমস্ত পদগুলোতে মূলত গ্রামের ধনী কৃষকরা থাকতো, এবং এরা সবাই হিন্দু হতো। এবার এরা কি করতো, এরাও যারা বিদ্রোহ করছে তাদেরকে মাঝে মাঝে পয়সা দিত, অর্থ দিত, সাহায্য করতো, যাতে তারা বিদ্রোহ চালিয়ে যেতে পারে। তো এদের অবস্থা এমনই করা হয় যে এদের হাত থেকে সমস্ত জমি, সমস্ত অর্থ চলে যায়, সাধারণ একটা কৃষকে এরা পরিণত হয়। যেরকম নর্মাল ছোট কৃষক যারা ছিল তাদের মতো অবস্থাতে এদেরকে নিয়ে আসা হয়। তো এইরকম একটা ব্যবস্থা করা হয়েছিল। এটা হচ্ছে হিন্দুদের জন্য, এবং মুসলিম যারা ছিল তাদের জন্য এইরকম ব্যবস্থা নেওয়া হয়েছিল। নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট কাজ তার সময় যেটা হয় সেটা হচ্ছে সামরিক সংস্কার। সামরিক বলতে মিলিটারি রিফর্ম তিনি করেন। এবার মিলিটারি যে ব্যবস্থা, তার একটু ব্যাকগ্রাউন্ড তোমাদের জানতে হবে, যে এই সময় হঠাৎ করে সামরিক সংস্কার যে ব্যাপারটা বলা হচ্ছে সেটা কি। ফারিস্তা বলে একজন ঐতিহাসিক, তিনি লিখছেন যে প্রায় 4,75,000 অশ্বারোহী সৈন্যবাহিনী এই সময় নিয়োগ করা হয়। 1 লাখ প্রায় পদাতিক বাহিনী ছিল। এরকম বিশাল বড় একটা সেনাবাহিনী, হিউজ একটা, সেই সময়ের তুলনায় বিশাল বড় একটা সেনাবাহিনী তিনি তৈরি করেন। এই সেনাবাহিনী
যে এত বড় তিনি তৈরি করেন, তাহলে কি এর আগে সুলতানের হাতে কোনো সেনাবাহিনী ছিল না? তার জন্য আমাদের একটু পিছনের দিকে যেতে হবে। যখন ইলতুৎমিশ সিংহাসনে বসেন, ইলতুৎমিশই সমস্ত ব্যবস্থা শুরু করেন। ইলতুৎমিশের সময় একটা সৈন্যবাহিনী থাকতো। কিরকম থাকতো? একটা ছোট সৈন্যবাহিনী, এত বড় নয়, খুবই ছোট একটা সৈন্যবাহিনী সুলতানের আন্ডারে থাকতো। এবং ইলতুৎমিশ একটা ব্যবস্থা চালু করেছিলেন, যেটা হচ্ছে ইকতা ব্যবস্থা। এই ইকতা ব্যবস্থার আন্ডারে যারা ইকতাদার ছিল তাদেরকে কি করা হচ্ছে, এক টুকরো করে জমি দেওয়া হতো আর কিছু সৈন্য রাখার ব্যবস্থা করা হতো, যে এরা এখান থেকে ট্যাক্স কালেক্ট করবে, ট্যাক্সের থেকে কিছুটা টাকা তারা রাখবে, এতে যে সৈন্যবাহিনী রয়েছে তাদের ভরণ পোষণের জন্য, বাকি টাকা সে পাঠিয়ে দেবে আপনার নিজের যে খরচ সেগুলো রেখে দিয়ে বাকি টাকা পাঠিয়ে দেবে সুলতানের কাছে। এরকম সিস্টেম হয়। যখন ইলতুৎমিশ যুদ্ধ করতে যেত তখন ইকতাদারদের যে সৈন্যবাহিনী সেগুলোকে অ্যাড করা হতো। সব সৈন্যবাহিনী অ্যাড হতো, প্রচুর যারা ইকতাদার ছিল তাদের সমস্ত সৈন্যবাহিনী অ্যাড হতো, প্লাস ইলতুৎমিশের হাতে যে সেনাবাহিনী ছিল সেইটাকে তিনি নিয়ে ফাইনালি যুদ্ধ করতে যেতেন। এবার প্রবলেম হচ্ছে কি, ইলতুৎমিশের সময় তো এই সমস্ত প্রবলেম গুলো ছিল না, যে ইকতাদাররা বিদ্রোহ করছে, আমির উমরাহরা বিদ্রোহ করছে, তখন সিস্টেম ভালো ছিল। প্রবলেম শুরু হয় তারপর থেকে, ইলতুৎমিশের মৃত্যুর পর থেকে। এরপর আসছে বলবন। বলবনের সময় সব থেকে প্রথম যেটা প্রবলেম আসে সেটা হচ্ছে মঙ্গল আক্রমণ। তাকে মঙ্গল আক্রমণের সামনাসামনি হতে হয়েছিল। তার জন্য দরকার ছিল একটা বড় সেনাবাহিনী, কিন্তু তখনও পর্যন্ত তিনি এই সিস্টেমটাকেই ফলো করেছিলেন। কিন্তু ইলতুৎমিশের নিজের যে খাস সেনাবাহিনী ছিল তার থেকে বড় সেনাবাহিনী তিনি তৈরি করেছিলেন। আলাউদ্দিনের মতো এত বড় না হলেও একটা বড় সেনাবাহিনী তার হাতে ছিল, প্লাস তার কাছে ইকতাদাররা যারা ছিল তাদের থেকে সেনাবাহিনী নেওয়া হতো। কিন্তু বলবান একটা যেটা কাজ করেন, যে এই সেনাবাহিনীর জন্য যে ডিপার্টমেন্ট, সেইটাকে সম্পূর্ণ একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করেন। ইলতুৎমিশের সময় সেনাবাহিনীর আলাদা কোনো ডিপার্টমেন্ট, তার জন্য আলাদা কোনো মন্ত্রী ছিল না। বলবনের সময় এসে গিয়ে কি হচ্ছে, প্রথমবার একটা মিলিটারি ডিপার্টমেন্ট তৈরি হচ্ছে এবং একজন মিলিটারি মন্ত্রী, মিলিটারি অফিসার, সেনাপতি নয়, যেমন আজকের যেমন রয়েছেন ডিফেন্স মিনিস্টার, সেরকম টাইপের একজন মিনিস্টার নিয়োগ করেন এই ডিপার্টমেন্টটাকে পরিচালনা করার জন্য। এবং এই ডিপার্টমেন্টটাকে বলা হতো দিওয়ান, এখানে লিখছি দিওয়ানি আর্চ। এগুলো আমরা পরে আমার ডিটেলসে আলোচনা করব যখন ওভারঅল পুরো সুলতানি যুগের শাসন ব্যবস্থা ইত্যাদি পড়বো তখন। তাও এখন একটু বলার রয়েছে, সেই জন্য দিওয়ান এ আর্চ এই ডিপার্টমেন্টটা তিনি তৈরি করেন। এবং যে মন্ত্রীর হাতে এটা দায়িত্ব দেওয়া হয়, এই ডিপার্টমেন্টটার প্রধান যে মন্ত্রী, তার নাম হচ্ছে আর জে মুমালিক। ঠিক আছে, আর জে মুমালিক এই কাজটা তিনি করেন। কিন্তু বলবন একজন বড় বিজেতা ছিলেন না। তার কাছে তার লক্ষ্য এটা ছিল না যে তিনি ভারতে বড় একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন। তাই জন্য তার একটা যতটা সেনাবাহিনী দরকার ছিল তাতে হয়ে যেত। কিন্তু যখন আলাউদ্দিন খিলজি সিংহাসনে বসেন, তার একদম বড় হিউজ স্বপ্ন ছিল, আমি পুরো ভারত দখল করব। তার সঙ্গে সঙ্গে এই সময় আলাউদ্দিন খিলজির সময় সব থেকে বেশি মঙ্গল আক্রমণ হয়। যতজন সুলতান হয়েছে তাদের মধ্যে সব থেকে বেশি মঙ্গল আক্রমণের সামনা করতে হয় আলাউদ্দিন খিলজিকে। তো তার দুটো টার্গেট, এক নম্বর টার্গেট মঙ্গল আক্রমণকে প্রতিহত করা, সেকেন্ড হচ্ছে বিশাল বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। তার জন্য তাকে একটা বিশাল হিউজ সেনাবাহিনী রাখতে হয়েছিল। তো যে কারণে, কি কারণে, কেন তিনি এত বড় একটা বাহিনী তৈরি করলেন এবং তার এই বাহিনীর পরিপ্রেক্ষিতেই তিনি বিভিন্ন রিফর্ম করবেন, এরপরে বাজার রিফর্ম যে দেখবো সেই সমস্ত কিছুই করবেন এই বিশাল বড় সেনাবাহিনীর জন্য। সে তার পিছনে মেন কারণ হচ্ছে আলাউদ্দিন খিলজির উচ্চাকাঙ্ক্ষা ছিল, তিনি পুরো ভারত দখল করবেন এবং তিনি তাই করেছিলেন, পুরো দক্ষিণ ভারত অব্দি আক্রমণ করেছিলেন। তার জন্য একটা হিউজ সৈন্যবাহিনীর দরকার। ঠিক একই টাইমে আমরা দেখছি যে পশ্চিম দিক থেকে আক্রমণ হচ্ছে এর মঙ্গলদের, আগের ক্লাসে দেখেছিলাম। তো সেই আক্রমণ প্রতিহত করা, এই দুটোর জন্য একটা বড় আর্মির দরকার ছিল। এবার পরীক্ষাতে কোশ্চেন আসে তোমাদের কাছে যে আলাউদ্দিন খিলজি যে এত বড় সৈন্যবাহিনী তৈরি করেছিলেন তাতে সেটার পিছনে মেন কারণ কি? সেখানে তোমরা দেখবে যে অপশনে থাকবে মঙ্গল আক্রমণ, সেটা সঠিক উত্তর হবে। একদম চোখ বন্ধ করে এখানে অ্যান্সার টিক করবে। কিন্তু যদি অপশনে দেখো যে মঙ্গল আক্রমণ রয়েছে, তার সঙ্গে রয়েছে আলাউদ্দিন খিলজি একটা বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেকেন্ড অপশনে রয়েছে সাম্রাজ্য প্রতিষ্ঠা, তখন স্টুডেন্টরা গুলিয়ে ফেলবে কোনটা হবে সঠিক। আমি তো এখানে দুটোই বলেছি, দুটোই তার কারণ ছিল। কিন্তু এই দুটোর মধ্যে স্ট্রং কারণ হচ্ছে মঙ্গল আক্রমণ। সব থেকে বেশি মঙ্গল আক্রমণ এই সময় হতো এবং মঙ্গলরা প্রচন্ড ভয়ঙ্কর ছিল। তো মেন কারণ হচ্ছে মঙ্গল আক্রমণ, এটা মাথায় রাখো। মঙ্গল আক্রমণের জন্য তাকে এরকম একটা কাজ করতে হয়েছিল। এর সাথে সাথে তিনি কি করেন, চেহারা এবং দাঁত প্রথা শুরু করেন। এই জিনিসটা কি, মানে ঘোড়ার গায়ে একটা সিম্বল করে দেওয়া, যেটা হচ্ছে আলাউদ্দিন খিলজির ঘোড়া, তার সৈন্যবাহিনীর ঘোড়া এরকম। এবং সৈন্যদের একটা রাখা হয়, ডিটেলস রাখা হয়, কাকে কেমন দেখতে, কার কোথায় কোনো দাগ রয়েছে ইত্যাদি, যেরকম সিস্টেম হয় সেরকম একটা রাখা হয়। এই দুটোর পিছনে মেন কারণ হচ্ছে
এই টাইমটাতে কি করা হতো, যখন আলাউদ্দিন খিলজির আগে অবধি সৈন্যবাহিনীর যে ঘোড়াগুলো নর্মালি কি হয়, সৈন্যবাহিনীর ঘোড়াগুলো সব থেকে তেজি ঘোড়া, যেগুলো সব থেকে শক্তিশালী ঘোড়া, সেগুলোকে সৈন্যবাহিনীর জন্য নেওয়া হতো, বাকি ঘোড়াগুলো নর্মাল যারা মানুষ তাদের জন্য ছেড়ে দেওয়া হতো, বাজারে বিক্রি হতো ইত্যাদি, বা ভাড়া খাটানো হতো ইত্যাদি। এই সময় সৈন্যবাহিনীর ঘোড়া নিয়ে কিছু মানুষ কি করতো, যারা মূলত যারা ইকতাদার ছিল, তারা গিয়ে সেগুলোকে ভাড়া খাটানোর জন্য এক্সট্রা ইনকাম করার কাজে লাগাতো। তার ফলে কি হচ্ছে, সেই ঘোড়াটা দুর্বল হয়ে পড়ছে, এবং যখন যুদ্ধ হচ্ছে তখন গিয়ে সেই ঘোড়াটা কাজ, তার যে অ্যাকচুয়াল পাওয়ার সেই অনুযায়ী কাজ করতে পারবে না। সেইটা যাতে না হয়, বোঝা যায় যে এটা হচ্ছে সুলতানের ঘোড়া, এবং এই জন্য চেহেরা দাগ সিস্টেম নিয়ে আসা হয়। এবং চেহেরা সিস্টেমও ওয়ান টাইপ অফ, যা এই সময় হতো, মানে যারা সৈন্য ছিল তারা নিজেরা না গিয়ে তার অন্য কাউকে, মানে সে যে বেতনটা পাচ্ছে সেই বেতনের হাফ অন্য একজনকে দিয়ে দিল, দিয়ে বলতো তুমি আমার হয়ে লড়াই করতে যাও। কিন্তু যে ব্যক্তিকে নেওয়া হয়েছে তাকে তো কিছু দেখে নেওয়া হয়েছিল, সে যাচ্ছে না, তার ফলে সৈন্যবাহিনী দুর্বল হয়ে পড়বে। সেই জন্য এখানে চেহারা সিস্টেম নিয়ে আসা হয়। তো এই ধরনের সিস্টেমগুলো এনার সময় নিয়ে আসা হয়েছিল, যাতে সৈন্যবাহিনী সর্বোচ্চ দক্ষতা প্রাপ্ত হয়, সব থেকে ভালো দক্ষ হয়। এবার এই সেনাবাহিনীর সঙ্গে রিলেটেড হচ্ছে বাজার সংস্কার। তার যে বাজার সংস্কার নীতি, সেটা বেসিক্যালি সেটার মেন উদ্দেশ্যই হচ্ছে, মানে সেটার কারণই হচ্ছে সৈন্যবাহিনী। তার হাতে রয়েছে বিশাল বড় একটা সৈন্যবাহিনী। সেই সৈন্যবাহিনীকে এবার রেগুলার বেতন দেওয়া হতো, ঠিক আছে, কোনো জমি দিয়ে দিলাম ইকতাদারদের হাতে আছে এরকম নয়, ডাইরেক্ট প্রত্যেককে বেতন দেওয়া হতো। এবার সেই বেতনটা দিতে হিউজ পরিমাণ অর্থ তার ব্যয় করতে হতো। এই সৈন্যবাহিনীর দরকার প্রচুর খাবার দাবার, তার জন্য বিভিন্ন জিনিসপত্র, সেগুলো সে যাবে কোথায়, মার্কেটে কিনতে, বাজারে কিনতে। বাজারে যদি জিনিসের দাম বৃদ্ধি পেতে থাকে, ক্রমাগত যদি দাম বৃদ্ধি পেতে থাকে, সেনাবাহিনী কি বলবে, আমাদেরও স্যালারি বৃদ্ধি করো, আমাদেরও স্যালারি বৃদ্ধি করতে হবে, নয়তো আমরা লড়াই করবো না, নয়তো আমরা এই বাজারের জিনিস কিভাবে কিনবো, দাম বেড়ে যাচ্ছে। তো সেইটা যাতে না করতে হয়, যাতে তার সেনাবাহিনীর যে মাইনে সেটা বাড়াতে না হয়, সেই জন্য তিনি কি করেন, বাজার কন্ট্রোল করে দেন। যে বাজারে কোনো জিনিস, মানে প্রত্যেকটা জিনিসই একটা নির্দিষ্ট দামে বিক্রি হবে। এবং এই সময় যা যা জিনিস বিক্রি হতো, একটা খাদ্যশস্য থেকে শুরু করে চিনি বা রান্নার তেল থেকে শুরু করে একটা ছুঁচ পর্যন্ত, প্রত্যেকটা জিনিসের দাম বাঁধা থাকতো। ঘোড়া কত দামে বিক্রি হবে, একটা তেজি ঘোড়া হলে কত দামে বিক্রি হবে, কম ছোট ঘোড়া হলে কত দামে বিক্রি হবে, গবাদি পশু কত দামে বিক্রি হবে, ইভেন কৃতদাস সেই সময় বিক্রি হতো বাজারে, তো সেই সময় তাদের কত দাম হবে, মেয়ে হলে কত দাম হবে, ছেলে হলে কত দাম হবে, সমস্ত কিছু এইগুলো এখানে বলা হতো, মানে সমস্ত কিছু ডিটেলস এখানে রাখা হয়। শুধু তাই নয়, এখানে কোনো যাতে জাল জুয়া চুরি না হয় সেইটার জন্য ব্যবস্থা নেওয়া হয়, স্ট্রিক্ট নজর রাখা হতো। এগেন বারে বারে মনে রাখবে, এটার পিছনে মেন কারণ হচ্ছে বিশাল সৈন্যবাহিনী, এবং তিনি যেহেতু প্রথম সুলতান যিনি ক্যাশের মাধ্যমে সমস্ত বেতন প্রদান করতেন, অর্থের মাধ্যমে, নগদ অর্থে, সেই জন্য এটা তাকে করতে হয়েছিল, যাতে জিনিসের দাম না বৃদ্ধি পেয়ে যায়। আর এই যে এত ডিটেলসে আমরা জানছি কোন জিনিস কত দামে বিক্রি হতো, কি ধরনের বাজার ব্যবস্থা ছিল, কোত্থেকে জানছি, সেটা হচ্ছে বার্নি বলে একজন লেখক, এর সম্পর্কে তোমরা আগামী ক্লাসেই জানতে পারবে। ওকে, ইনি একটা গ্রন্থ রচনা করেন যার নাম হচ্ছে তারিক এ ফিরোজ শাহী। যদিও এটা ফিরোজ শাহের নাম দেখছো, কিন্তু সেখানেও এই জিনিসগুলো ডিসকাস করা হয়েছে, ঠিক আছে। তো সেইখান থেকে আমরা অ্যাকচুয়ালি এই সমস্ত জানতে পারছি। শুধু এটা নয়, বাকি অন্যান্য তথ্য রয়েছে, আমির খুসরুর রচনাও রয়েছে, সবার রচনা থেকে একটু একটু করে মেনলি যে তথ্য সেটা আমরা এখান থেকে জানতে পারছি। শুধু তাই নয়, এই বাজারগুলোকে, মানে সমস্ত জিনিসকে চারটে বাজারে বিভক্ত করা হয়, এবং সেপারেট বাজারে সেপারেট জিনিস পাওয়া যেত। শস্যের জন্য একটা বাজার আলাদা করা হয়, সমস্ত খাদ্যশস্য সমস্ত কিছু একটাই বাজারে পাওয়া যেত। কাপড়, চিনি, অন্যান্য যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোর জন্য আরেক রকমের বাজার ছিল। গবাদি পশু, কৃতদাস ইত্যাদির জন্য, ঘোড়া ইত্যাদির জন্য আর একটা বাজার ছিল, সেখানে সেপারেট এই জিনিসগুলোই বিক্রি হতো। ইভেন অন্যান্য জিনিসের জন্য, বাকি এই সমস্ত ছেড়ে অন্যান্য জিনিসের জন্য চতুর্থ বাজার সেই সময় থাকতো। শস্যের যে বাজার সেটাকে মান্ডি বলা হতো বা গাল্লা মান্ডি বলা হতো। গাল্লা শব্দটা অ্যাকচুয়ালি শস্যের সঙ্গে রিলেটেড, গাল্লা মান্ডি এরকম নাম ছিল। অন্যদিকে সারাই আদান বলে এক রকমের বাজার, যেটা কাপড়, চিনি ইত্যাদি যে জিনিসগুলো দেখলাম সেগুলোর জন্য ছিল। তো এই দুটো বাজারের নাম একটু মনে রাখবে। শস্যের বাজারের নাম কি ছিল, মান্ডি, এবং কাপড়, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস সেটা সারাই আদাল। যদি বলা হয় এই সারাই আদাল শব্দটা কিসের সঙ্গে রিলেটেড, সেটা এই বাজার ব্যবস্থার সঙ্গে রিলেটেড। এবার এই সময় বাজার ব্যবস্থাতে আরো সুন্দর ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে শস্য ক্ষেত্রে খাদ্যের জন্য, খাদ্য যে সমস্ত জিনিসগুলো, সেগুলো স্পেশাল কোয়ালিটি মেনটেন করা হতো, যে এখানে চিপ কোয়ালিটি দেওয়া হচ্ছে কিনা, ভেজাল মেশানো হচ্ছে কিনা, সেইগুলো দেখা হতো এই সময় বাজারে। তো ভাবো আজকেও আমরা কত ভেজাল জিনিসপত্র খাই, সেই সময়ের সিস্টেম কতটা অ্যাডভান্স করা হয়েছিল, যাতে কোনো রকম খারাপ জিনিস ক্রেতারা না কিনতে পারে।
বাজার গেল, এবার বাজারটাকে কন্ট্রোল করতে হবে, ঠিকঠাক জিনিস সবাই দিচ্ছে কিনা, দাম ঠিকঠাক রয়েছে কিনা, কেউ এক্সট্রা দাম নিয়ে নিচ্ছে কিনা, এই সমস্ত কিছু কন্ট্রোল করা হতো, দেখা হতো দুটো ডিপার্টমেন্টের মাধ্যমে। একটা হচ্ছে সানা এ মান্ডি, মান্ডি শব্দটার সঙ্গে বুঝতে পারছো এই শব্দটা এটার সঙ্গে রিলেটেড, অর্থাৎ শস্য বাজারের যে সমস্ত দেখভাল করা এই সানা এ মান্ডির মাধ্যমে করা হতো। আর একটা ডিপার্টমেন্ট ছিল যেটা এখানে লেখা নেই, তোমরা লিখে নেবে, সেটা হচ্ছে রিয়াসত, দিওয়ান এ রিয়াসত, ঠিক আছে, দিওয়ান, দিওয়ান এ রিয়াসাত। এই ডিপার্টমেন্টটা, এটা এখানে যিনি মন্ত্রী থাকতেন তার আন্ডারে যারা কর্মচারী ছিলেন তাদের কাজই হচ্ছে বাকি সমস্ত বাজারগুলোকে সুপারিনটেন্ডেন্ট করা, দেখাশোনা করা। এই দুটো যে ডিপার্টমেন্ট তাদেরকে সাহায্য করতো গোয়েন্দা কর্মকর্তারা, অর্থাৎ এরা ডাইরেক্ট গিয়ে গিয়ে তো দেখলে সবাই বুঝে যাবে আরে তো ডিপার্টমেন্ট থেকে এসছে, তো তাদের সামনে নিশ্চয়ই খারাপ জিনিস কেউ দেবে না, সেই জন্য গোয়েন্দাদের রাখা হতো। বারিদ বলে গোয়েন্দা, এই বারিদ শব্দটা আগে থেকেই রিলেটেড, যখন বলবান গোয়েন্দা ব্যবস্থা শুরু করেছিলেন তখনও বারিদ নাম ছিল। তো বারিদ বলে যে ডিপার্টমেন্ট তাদের অনেক কাজ ছিল, যেমন যারা আমির উমরাহ রয়েছে তাদের প্রতি নজর রাখা, কেউ কোনো বিদ্রোহ করার চেষ্টা করছে কিনা সেইগুলোর খবর দেওয়া, সেগুলো তো ছিলই। তার সাথে সাথে এই বাজারেরও দেখভাল তারা করতো, বাজারে ঘুরে ঘুরে দেখতো, নর্মাল ক্রেতার মতো গিয়ে তারা দেখতো যে সবাই ঠিকঠাক জিনিস দিচ্ছে কিনা। এবং তার সঙ্গে মুনিস, মুনিস হচ্ছে গোপন গুপ্তচর। বারিদ শব্দটা হচ্ছে, বারিদ হচ্ছে যে গোয়েন্দা ডিপার্টমেন্ট, ঠিক আছে, গোয়েন্দা ডিপার্টমেন্ট তার প্রধান, চিফ যে প্রধান তার নাম ছিল হচ্ছে বারিদ, এবং এর আন্ডারে যারা গোয়েন্দা বা ছিল, স্পাই ছিল, তাদেরকে মুনহিস বলা হতো, ডিপার্টমেন্টটাকে নাম, মানে এই সমস্ত ব্যক্তিদেরকে। তো এরা এরকম রিপোর্ট সংগ্রহ করতো, ইভেন সেই রিপোর্টগুলো এর কাছেও যেত, সুলতানের কাছেও যেত, সুলতানের নিজের কিছু খাস এরকম গুপ্তচররা থাকতো, তারা এই সমস্ত ঘুরে ঘুরে দেখে ডাইরেক্ট একে কাজে খবর দিত, আলাউদ্দিন খিলজিকে। তো এরকম টাইপের সিস্টেম সেই সময় নিয়ে আসা হয়েছিল। এবার এই সমস্ত কিছুর পরেও যদি কেউ কোনো জাল জুয়া চুরি করতো বা কোনো ব্যবসায়ী যদি ফ্রড করতো, তার জন্য কঠিন শাস্তি নেওয়া হতো। ধরো কেউ কোনো জিনিস ওজনে কম দিল, ওজনে মেরে দিল, সেই ক্ষেত্রে তার যদি এরকম কোনো রিপোর্ট হয়, সঙ্গে সঙ্গে যতটা ওজন সে কম দিয়েছে ততটা ওজনের মাংস তার শরীর থেকে কেটে নেওয়া হতো। এরকম কঠিন শাস্তি ছিল, ইভেন মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো যদি কেউ ফ্রড করে, বড় সড়ো কোনো ফ্রড করে। তো এরকম টাইপের কঠিন শাস্তি এই সময় দেওয়া হতো। নেক্সট হচ্ছে দোয়াব অঞ্চলে তিনি ভূমি রাজস্ব ব্যবস্থা 50% করে দিয়েছিলেন। দোয়াব অঞ্চল কোন জায়গাটাকে বলা হচ্ছে, গঙ্গা, দুটো নদীর যে মধ্যবর্তী অঞ্চল সেটাকে দোয়াব বলা হয়। এবার গঙ্গা এবং যমুনা নদীর যে মধ্যবর্তী অঞ্চল, আজকের ইউপি, বিহার, এই সমস্ত অঞ্চলগুলোতে যেখানে খুব ভালো ফসল উৎপন্ন হয়, আজও হয়, সেই সময়ও হতো, সেই সমস্ত জায়গাতে ভূমি রাজস্ব 50% করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, মানে টোটাল যা উৎপন্ন হবে ফসল তার 50% দিয়ে দিতে হবে হচ্ছে সুলতানকে। মানে তখন আলাউদ্দিন খিলজির সময় ট্যাক্স ব্যবস্থাতে যাব, এরপরে রয়েছে ট্যাক্স ব্যবস্থাতে তিনি নগদ অর্থে ট্যাক্স নেওয়া শুরু করেছিলেন। কোনো শস্য দিলে হবে না বা কিছু হবে না, ডাইরেক্ট তোমাকে টাকা দিতে হবে। অর্থাৎ তোমার জমিতে যত টাকা ফসল উৎপন্ন হয়েছে সেই ফসলের 50%, হাফ তোমাকে দিয়ে দিতে হবে সরকারকে অ্যাজ এ ট্যাক্স। এবং এই দোয়াব অঞ্চল যেটা যমুনার কাছ থেকে শুরু হচ্ছে, যমুনা নদীর, গঙ্গা যমুনার যে সঙ্গমস্থল সেখান থেকে শুরু হচ্ছে মিরাট, এলাহাবাদ, এই সমস্ত যে অঞ্চলটা দোয়াব অঞ্চল বুঝতে পারছো, তো সেই জায়গাতে কোনো জমি ইকতা হিসেবে দেওয়া হবে না। ইকতা ব্যবস্থা এই সময়তেও ছিল, অনেক বইতে লেখা রয়েছে যে তিনি ইকতা ব্যবস্থা বন্ধ করে দিয়েছিলেন। ইকতা ব্যবস্থা বন্ধ করেননি, শুধুমাত্র এইটুকু অঞ্চলের ইকতা ব্যবস্থা বন্ধ করে দিয়েছিলেন এবং এখানে যা যা জমি রয়েছে সেই সমস্ত জমিকে খালসা জমিতে পরিণত করেছিলেন। এই খালসা শব্দটার অর্থ হচ্ছে খাস, খাস জমি। অর্থাৎ এইখানে যে জমিগুলো রয়েছে সেখান থেকে যা ট্যাক্স আসবে ডাইরেক্ট চলে যাবে কার কাছে, সুলতানের কাছে, আলাউদ্দিন খিলজির কাছে, মাঝখানে কোনো মিডল ম্যান নেই। ইকতা ব্যবস্থাতে কি হচ্ছে, ইকতাদারকে একটা জমি দেওয়া হচ্ছে, তার যে অংশটা সে কেটে নিয়ে বাকিটা সে সুলতানকে দিয়ে দেবে, এরকম কোনো সিস্টেম এখানে হবে না। সমস্ত জমিকে খালসা জমিতে পরিণত করা হয়েছিল। ওকে, খালসা শব্দটার মানেটা কি এটা একটু মনে রাখবে। তো এখানে ইকতা ব্যবস্থা পুরো হবে না, এটা করা হয়েছিল। নেক্সট হচ্ছে গুদাম বা হোর্ডিং, মানে কি, তখন মানে আজও যেটা হয় যে উৎপন্ন হলো ফসল সেটাকে জমিয়ে রাখা হয়। আজও তোমরা দেখো মাঝে মাঝে কি হচ্ছে, জিনিসের দাম বেড়ে যাচ্ছে। কেন দাম বেড়ে যায়? কারণ ইচ্ছে করে জিনিস মজুত করে রাখা হয় যাতে যখন দাম বাড়বে সেই সময় আমরা সেটাকে সরবরাহ করব, বেশি দামে বিক্রি করতে পারবো। আজও এটা হয়। সেই সময় একদম নিয়ম করে দেওয়া হয়েছিল গুদাম শুধুমাত্র হবে সরকারের, সরকার ব্যতীত কেউ এই গুদাম ব্যবস্থা চালাতে পারবে না, কারোর হাতে গুদাম থাকবে না, কেউ স্টক করতে পারবে না। কেন এটা করা হয়েছিল? তার কারণ হচ্ছে আলাউদ্দিন খিলজি কি করতেন, যখন ভালো ফসল উৎপন্ন হতো, খরা বা বন্যা নেই, সেই সময় একটু একটু করে ফসল, নিত্য প্রয়োজনীয় যে খাদ্যশস্য ইত্যাদি সেগুলোকে জমা করতে শুরু করেন গুদামে। অল্প অল্প করে তিনি জমা রাখছেন। কেন? যদি কোনো কারণে
যদি কোনো কারণে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হয়, দুর্ভিক্ষ হয়, তখন এই গুদাম থেকে বাজারে সরবরাহ করা হবে এবং জিনিসের দাম বেড়ে যাবে না। দুর্ভিক্ষ হলে কি হবে, নর্মালি জিনিসের পাওয়া যাবে না, তার ফলে জিনিসের দাম অনেক বেড়ে যাবে। এইটা যাতে না হয় সেই কারণে গুদাম ব্যবস্থা শুরু করা হয় এবং এই গুদাম থেকে জিনিস সরবরাহ করা হতো কোনো আনফরসিন কন্ডিশনে। তো এই জন্য একটা কোশ্চেন করা হয় যে কোন সুলতান প্রথম রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন। আজকের যেমন রেশন ব্যবস্থা, রেশনের কাজ কি তোমরা দেখেছো, যখন কোভিড পরিস্থিতি তৈরি হয়েছিল তখন রেশন থেকে ফ্রিতে চাল, গম ইত্যাদি দেওয়া হতো। কেন? কারণ সেই সময় পরিস্থিতি খারাপ ছিল। ইভেন রেশনে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় রেশন শপে, সেগুলো নর্মাল বাজারের থেকে জিনিসের দাম কম হয়। কেন করা হয়? যাতে সমস্ত সাধারণ মানুষ যার কাছে খুব বেশি টাকা নেই সেও কিনতে পারে। তো সেই রকম একটা ব্যবস্থার মতো একটা ব্যবস্থা এই সময় চালু হয়েছিল। সেই জন্য বলা হয় যে আলাউদ্দিন খিলজি এই রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন সেই সময়তে। কিন্তু আজকের যেরকম রেশনিং ব্যবস্থা সেরকম নয়, ওয়ান টাইপ অফ বলতে পারো দুর্ভিক্ষ বা এই সমস্ত রোধ করার জন্য এরকম করা হয়। রিয়াসাত নামটা এখানে রয়েছে, নায়েবে রিয়াসাত, দিওয়ানে রিয়াসাত বলে যে ডিপার্টমেন্ট, তার প্রধান নায়েবে রিয়াসাত। সেটার মেন কাজ হচ্ছে বাজার বিভাগকে নিয়ন্ত্রণ করা। মদ বা মদ্যপান ইত্যাদি সম্পূর্ণ তিনি নিষিদ্ধ করে দিয়েছিলেন। তিনি নিজে মদ্যপান করতেন না, ইভেন কেউ করতে পারে না। মেন কারণ হচ্ছে যাতে এইরকম বিদ্রোহ না হয়, সেই জন্য জুয়া খেলা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন। সানায় মান্ডি এটা দেখলাম, বাড়ির দেখলাম, মুনহিয়া বা মুনহিরা বা মুনিস এই সম্পর্কে জানলাম। তো এগুলো প্রত্যেকটাই বাজার রিলেটেড এবং বাজার ব্যবস্থার মেন উদ্দেশ্যই কি, এগেন সেটা হচ্ছে তার সৈন্যবাহিনী। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এত অব্দি যেগুলো আলোচনা করলাম এই সমস্ত কিছু শুধুমাত্র দিল্লি এবং তার নিকটবর্তী অঞ্চলেই ছিল। বাকি পুরো সাম্রাজ্যে যতটা সাম্রাজ্য আলাউদ্দিন খিলজি তৈরি করেছিলেন সেই অব্দি বিস্তৃত ছিল না। সব জায়গাতেই এরকম বাজার ব্যবস্থা, এরকম রেশনিং সিস্টেম এগুলো ছিল না, শুধুমাত্র দিল্লি এবং তার নিকটবর্তী অঞ্চলে ছিল। এবার বলবে কেন, এরকম করার কারণ কি? তার কারণ হচ্ছে তার যে সেনাবাহিনী, এই বিশাল বড় সেনাবাহিনী থাকছে কোথায়? দিল্লিতেই থাকবে, সুলতানের কাছেই থাকবে। সে নিশ্চয়ই গিয়ে বাংলাতে বসে থাকবে না। তো সেই কারণে তাদের যে কেনার প্রয়োজন সেটা দিল্লি অঞ্চলেই হবে, বাইরে হবে না। তো সেই জন্য এই পুরো কন্ট্রোল যে সিস্টেম যা যা করা হয়েছিল দিল্লি এবং তার নিকটবর্তী অঞ্চলে হয়েছিল, পুরো সাম্রাজ্যে করা হয়নি। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অবশ্যই নোট করবে স্টার মার্ক দিয়ে। ওকে, নেক্সট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ল্যান্ড রেভিনিউ সিস্টেম, ভূমি রাজস্ব ব্যবস্থা। এই জিনিসটা দেখলাম যে কেন দোয়াব অঞ্চলে ভূমি রাজস্ব 50% করা হয়েছিল, এখানে 50% করে দেওয়া হয়েছিল। মেন কারণ হচ্ছে এখানে সব থেকে ভালো চাষ হতো এবং সেই জন্য, এবং সেই এইখানে যে জমি সেটা পুরোপুরি কি করা হচ্ছে, খালসা জমিতে পরিণত করে দেওয়া হচ্ছে বা খালিসা জমিতে পরিণত করা হচ্ছে। এখান থেকে পুরো ট্যাক্স চলে যাবে সরকারের কাছে। এটা তার প্রথম রিফর্ম, কারণ তিনি জানতেন যে এইখান থেকেই সব থেকে ভালো ফসল হয় এবং এখানে এতটাই বেশি ফসল উৎপন্ন হতো। এই 50% দেওয়ার পরেও, 50% টাকা দিয়ে দেওয়ার পরেও কৃষকরা এখানকার ধনী ছিল, প্রচন্ড ধনী ছিল, প্রচুর এখানে উৎপন্ন হতো। তো এইরকম একটা ব্যবস্থা ছিল। নেক্সট খুত এবং মুকদ্দম সম্পর্কে দেখলাম যে তাদেরকেও বলা হয় যে তোমরা অ্যাকচুয়ালি খুত এবং মুকদ্দম কি, বড় কৃষক যাদের কাছে অনেক বেশি জমি থাকতো এবং এরা ওয়ান টাইপ অফ গ্রামের মোড়ল হিসেবে কাজ করতো, তাদের কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হয় এবং এদেরকেও বলা হয় যে তোমাদেরকে সেম ট্যাক্স দিতে হবে যতটা নর্মাল কৃষকরা দেয়। ওকে, মেজারমেন্টের জন্য একটা একক তৈরি করা হয় বিশ্ব। এই যে ব্যাপারটা কি, দোয়াব অঞ্চলেই মেনলি এগুলো করা হচ্ছে। দোয়াব অঞ্চলে যে জমিগুলো ছিল সেগুলোকে পরিমাপ করা হয়, পরিমাপ করে বলা হয় যে যতটা তোমার পরিমাণ রয়েছে সেই অনুযায়ী তোমাকে ট্যাক্স দিতে হবে। এইরকম আগে ব্যবস্থা ছিল না। আগে যতটা চাষ হচ্ছে তার 50% দিয়ে দাও, এটা একটা মানে নর্মাল একটা ওভারঅল হিসেব করা হতো। কিন্তু এই সময় প্রপার মাপ করা হয়, তোমার জমি এতটা, তোমার এতটা ফসল এখান থেকে হচ্ছে, সমস্ত কিছু করে তারপরে সেখান থেকে একটা প্রপার সিস্টেম নিয়ে আসা হয়, যেটা বিশ্ব নামে পরিচিত ছিল। এছাড়াও আলাউদ্দিন খিলজি প্রচুর বেশি ট্যাক্স নিতেন। মানে এখানে তো দেখলাম 50% করে দেওয়া হচ্ছে, এটা তো হিউজ বাড়ানো হচ্ছে। শুধু তাই নয়, বাকি সমস্ত মানুষের কাছ থেকে পুরো সাম্রাজ্যে বিভিন্ন নতুন নতুন কর ইন্ট্রোডিউস করা হয়। যেমন যাদের বাড়ি রয়েছে, নিজের বাড়ি রয়েছে, তাদেরকে গৃহে মানে বাড়ি থাকার জন্য একটা কর দিতে হতো, যেটা গ্রাহী নামে পরিচিত ছিল। যদি তোমরা কেউ যদি পশুপালনের সঙ্গে যুক্ত হয় বা কৃষি কাজ করে, তার গবাদি পশু রয়েছে, সেগুলোকে সে চারণ করতে নিয়ে যাবে, তার জমি নেই, ধরো সে শুধু পশুপালন করে, জমির জন্য কোথায় যেতে হবে, অন্য কোনো জমিতে চারণ ভূমিতে নিয়ে যেতে হবে। কিন্তু সেটা করলে হবে না, তোমাদেরকে ট্যাক্স দিতে হবে, চারি বলে একটা ট্যাক্স দিতে হবে, কারণ তুমি অন্যের জমিতে বা সরকারের জমিতে এই করছো, পশু পালন করছো, সেই জন্য। আর
কিসমত এ খুতি বলে এক রকমের ট্যাক্স ছিল, ট্যাক্স ঠিক সেস টাইপের ব্যাপার ছিল, সেইটাকে পুরো বিলুপ্ত করে দেওয়া হয়। তো এরকম টাইপের ট্যাক্স রিফর্ম নতুন নতুন নিয়ে আসা হয়। ধর্মীয় অনুদান সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়, বিনামূল্য জমি বন্ধ করে দেওয়া হয়। এই দুটো টার্ম ইম্পর্টেন্ট। ধর্মীয় অনুদানকে বলা হতো ইনাম, সহজ নাম, এখনো ইনাম শব্দটা ইউজ করা হয়। কাউকে ইনাম দেওয়া হচ্ছে মানে কি, এখন ধর্মীয় হিসাবে নয়, ইনাম মানে পুরস্কার দেওয়া হচ্ছে, এই অর্থে আমরা ইউজ করি আজও, কিন্তু সেই সময় ইনাম বলতে বোঝানো হতো ধর্মীয় যে সমস্ত অনুদান। এবং ধর্মীয় বললেও এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মুসলিম ধর্মের সঙ্গে, ইসলাম ধর্মের সঙ্গে, ইসলাম ধর্মের সঙ্গে রিলেটেড সমস্ত অনুদানকে ইনাম বলা হতো। এবং ওয়াক্ফ হচ্ছে বিনামূল্য যে জমি, সেগুলোকে ওয়াক্ফ বলা হতো। ওকে, এছাড়া ট্যাক্স কালেক্ট করার জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি হয়, যেটা হচ্ছে দিওয়ানে মুস্তাকরাজ। এখানে লিখছি না, আমি আলাদা করে এগুলোকে ডিসকাস করবো, এই সমস্ত পদগুলো সম্পর্কে লাস্টে, একদম এই সুলতানি যুগ শেষ হয়ে গেলে পুরো সেপারেট একটা ভিডিও হবে, সেখানে আমরা এটা আলোচনা করবো। এবারে আলাউদ্দিন খিলজি একটা নতুন কাজ করার চেষ্টা করেছিলেন, এবং এটা মানে সবাই বলছে না, বার্নি শুধু বলছে, বার্নি একজন ঐতিহাসিক, এর সম্পর্কে আমরা জানবো। বার্নি বলছে কি যে আলাউদ্দিন খিলজি একটা নতুন ধর্ম খুঁজে বের করতে চেয়েছিলেন বা নতুন ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু সেই তার যে ইচ্ছা সেটা তিনি করে উঠতে পারেননি, কারণ বার্নির যিনি কাকা ছিলেন তিনি তাকে বাধা দেন। তার কাকা, যার নাম হচ্ছে আলাউল মুলক, তিনি অ্যাকচুয়ালি একজন উলেমা ছিলেন, তিনি প্রচন্ড এটার বিরোধিতা করেন এবং সুলতানকে বোঝান যে এরকম করা উচিত হবে না। তো তারপরে আলাউদ্দিন খিলজি এই সমস্ত কাজ বন্ধ করে দেন। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট স্থাপত্য। এই সময় যে জিনিসগুলো তৈরি হয়, প্রথম কয়েকটা নাম হয়তো তোমরা নতুন শুনবে, তো সেইগুলো সম্পর্কে জানো। এমনি তো আলাই দরওয়াজা এগুলো তো জানোই, কিন্তু হাউজে আলাই এরকম একটা জিনিস তৈরি করা হয়। এই জিনিসটা কি, পাশে ছবি তোমরা দেখতে পাবে, এইটা হচ্ছে হাউজে আলাই, বুঝতে পারছো, একটা জলাধার। ওকে, একটা জিনিস এই সময় থেকে মনে রাখতে পারো, আলাই শব্দটা যেখানেই পাবে সেটা আলাউদ্দিন খিলজি তৈরি করেন। আলাই দরওয়াজা, আলাই মিনার, হাউজে আলাই, এগুলো সবই আলাউদ্দিন খিলজি তৈরি করা। তো হাউজে আলাই এটা পরবর্তীকালে হাউজে খাস নামে পরিচিত হয়। এই নামটা তাও যদি কোথাও আসে তখনও মনে রাখবে যে আলাউদ্দিন খিলজির যে জলাধার সেটাই পরবর্তীকালে হাউজে আলাই খাস নামে পরিচিত হচ্ছে। এটা কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। দিল্লির মধ্যে একটা মানে শহর তৈরি হয়েছিল। দিল্লি আজকে বিশাল বড় শহর, কিন্তু সেই সময় তো এত বড় দিল্লি ছিল না, ছোট ছিল। দিল্লির নিকটবর্তী অঞ্চলে একটা শহর তৈরি করা হয়েছিল যার নাম হচ্ছে সিরি। সেখানে একটা দুর্গ ছিল যার নাম হচ্ছে সিরি দুর্গ। নেক্সট এর পরের স্লাইডেই রয়েছে সিরি দুর্গ সম্পর্কে। তো সেই সিরি যে রাজধানী তৈরি করা হয়েছিল, সেখানে এই হাউজে খাস বা হাউজে আলাই তিনি তৈরি করেছিলেন একটা জলাধার, বেসিক্যালি যেখান থেকে জল সরবরাহ করা হতো। এই খাস, এই শব্দটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে কি জলের ট্যাঙ্ক, রাজকীয় ট্যাঙ্ক। হাউস শব্দটার অর্থ হচ্ছে রাজকীয়, এবং খাস শব্দটার মানে খাস শব্দটার অর্থ হচ্ছে রাজকীয় মানে রাজার, এবং হাউস হচ্ছে জলের ট্যাঙ্ক। তো হাউসে খাস বা হাউসে আলাই। সিরি দুর্গ, সিরি শহর, সেটাতে আসছি। তার আগে এটা আলাউদ্দিন খিলজি তৈরি করেন। এবার হাউজে খাস নামটা হয় পরবর্তীকালে যখন ফিরোজ শাহ তুগলক শাসন করেন। সেই সময় তিনি কি করছেন, এই ট্যাঙ্কটার পাশে কিছু নতুন নতুন মনুমেন্ট তৈরি করেন, যেমন তার সমাধিস্থল, ফিরোজ শাহের সমাধিস্থল, এটাও এখানেই অবস্থিত। তোমরা এখানে ছবিতে দেখতে পাবে, অ্যাকচুয়ালি এই যেখানে একটা এল আকৃতির বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছ, এগুলো সবই ফিরোজ তুগলকের সময় তৈরি হয়। আবার যখন ফিরোজ তুগলককে পড়বো তখন সেটা আলোচনা করব। তো এখানে রয়েছে অ্যাকচুয়ালি ফিরোজ তুগলকের সমাধি, এইগুলো সবই এখানে অবস্থিত। তো জলাধারটা শুধু তৈরি করছে আলাউদ্দিন খিলজি, বাকি যে স্ট্রাকচার মনুমেন্ট সেগুলো ফিরোজ তুগলক তৈরি করছে। নেক্সট হচ্ছে শহর, ঠিক আছে, সিরি শহর। সিরি শহর এবং সিরি দুর্গ, এটা হচ্ছে সিরি দুর্গ আজকে যেটা ভেঙে গেছে। মেনলি এটা তৈরি করা হয়েছিল মঙ্গল আক্রমণকে প্রতিহত করার জন্য। প্রচন্ড বেশি মঙ্গল আক্রমণ করা হচ্ছিল এই সময়, দিল্লি অব্দি তারা পৌঁছে যাচ্ছিল। রাজধানীকে সুরক্ষিত করার জন্য পুরো শহরটাকে ঘিরে দিয়ে একটা তিনি ফোর্ট তৈরি করেন, খুব স্ট্রং সেই সময়ের একটা ফোর্ট তৈরি করেন, যেটা সিরি ফোর্ট বা সিরি দুর্গ নামে পরিচিত ছিল। এবং একটা নতুন শহর যেটা হচ্ছে সিরি শহর। ইভেন এখান থেকেই তিনি শাসন করতেন, যদিও দিল্লি মেন রাজধানী ছিল, কিন্তু শাসন তিনি এখান থেকে করতেন মঙ্গলের আক্রমণ প্রতিহত করার জন্য। পরবর্তীকালে শের শাহ সুরি এটা ধ্বংস করে দেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট যেটি নির্মাণ তার, সেটা হচ্ছে আলাই দরওয়াজা। সমস্ত কিছু জানো, আলাই দরওয়াজা তৈরি করেছিলেন আলাউদ্দিন খিলজি। কেন করেছিলেন? সেটা হচ্ছে কুয়াতুল ইসলাম মসজিদ। কুয়াতুল ইসলাম মসজিদকে তিনি আরো সম্মান জানানোর জন্য তার একটা প্রবেশদ্বার তৈরি করবেন, যে একটা বড় গেট তৈরি করবো, সেখান দিয়ে সবাই মসজিদে যাবে। সেই প্ল্যান করে তিনি অ্যাকচুয়ালি এটা তৈরি করেন এবং 1311 সালে এটা তৈরি হয়। এই যে সামান্য যে ছোট গেটটা দেখতে পাচ্ছ, ছোট মানে ছবিতে ছোট, এটা অনেকটাই বড় অ্যাকচুয়ালি। পিছনে কুতুব মিনারও দেখতে পাচ্ছ, কারণ সবই একই জায়গাতে অবস্থিত। আগের দিন আমরা দেখেছি কুতুব মিনার, এটাকে পুরো কুতুব কমপ্লেক্স বলা হয় কুয়াতুল ইসলাম মসজিদ। তো এই গেটটার বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এটা প্রথম মনুমেন্ট, প্রথম একটা স্থাপত্য যেটা পিওর ইসলামী পদ্ধতিতে ব্যবহার করে নির্মাণ করা হয়। এবার বলবে তাহলে কুতুব মিনার তৈরি হয়ে গেছে, কুয়াতুল ইসলাম মসজিদ তৈরি হয়ে গেছে, আমরা আগে পড়ে এসেছি
আড়াই দিন কা ছোপড়া, এইগুলো কি ইসলামিক পদ্ধতিতে তৈরি হয়নি? এগুলো তৈরি হয়েছিল। যেটা একটু এখানে কন্ট্রোভার্সি রয়েছে, ব্যাপারটা হচ্ছে সেই সময় এই কুতুব মিনার বা ফুয়াতুল ইসলাম মসজিদ এইগুলো তৈরি হয়েছিল বেশ কিছু হিন্দু মন্দির ধ্বংস করে, সেগুলোকে ভেঙে দিয়ে সেইটা দিয়ে তৈরি করা হয়েছিল। আজও যদি তোমরা ফুয়াতুল ইসলাম মসজিদ দেখতে যাও তাহলে দেখবে যে সেখানে কিছু মূর্তি রয়েছে যেগুলো হিন্দু বা বৌদ্ধ যে সমস্ত মন্দির তার গায়ে করা হয়, এবং ইসলামিক রীতিতে কোনো মানুষের বা কোনো জীবিত প্রাণীর মূর্তি খোদাই করা বা আঁকা নিয়ম নেই। তো আজও সেইগুলো রয়েছে, কিন্তু এই মূর্তিগুলোর মুখ ঘষে দেওয়া হয়েছে যাতে তাদের নিয়ম ফলো করা যায়। দেখো এখানে কন্ট্রোভার্সির কিছু ব্যাপার রয়েছে অবশ্যই, কিন্তু সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে মারপিট এই করে লাভ নেই। যা হয়েছে সেটা পরের ঘটনা, কিন্তু পরবর্তীকালে যে নির্মাণগুলো হয় আলাউদ্দিন খিলজির সময় থেকে যেগুলো নির্মাণ হয় সেগুলো সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট, তিনি নিজে নির্মাণ করছেন, কোনো কিছু ধ্বংস করে বা কিছু করে নয়। এরপরে প্রত্যেকটাই তাই হবে। তো তখন প্রথমের দিকে কিছুটা হয়েছিল, যাই হোক সেই রকম ব্যাপার হয়, সেই কারণে এটা লেখা হয়। এবং সেকেন্ড ইম্পর্টেন্ট যেটা, এই যে ডিজাইনটা দেখছো এটাকে আর্চ বলা হয়, ঠিক আছে? প্রথম মনুমেন্ট, ভারতের প্রথম মনুমেন্ট যেটা এরকম আর্চ ইউজ করা হয়েছে। এইটা পুরোটা পাথর দিয়ে তৈরি, এবং পাথরের গায়ে এরকম আর্চ তৈরি করা খুব কঠিন কাজ। সেই সময় এরকম আর্চ তৈরি করে করে ডিজাইন করা হয়েছিল ফার্স্ট টাইম। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে আর্ট অ্যান্ড কালচারের জন্য। আর পরবর্তীকালে তাজমহলে এরকম প্রচুর ব্যবহার করা হয়, কিন্তু এটা ফার্স্ট, সেই জন্য এটা একটা মিনার। কিন্তু আজকে নেই এইরকম, মানে আজকে নেই বলতে এইটুকু অবস্থাতে রয়েছে। কেন? এটার নাম হচ্ছে আলাই মিনার, ঠিক? আলাই দরওয়াজা ফুয়াদুল ইসলাম মসজিদ মানে কুতুব কমপ্লেক্স যেটা তার পাশেই অবস্থিত, ওকে? এবং এটা আলাউদ্দিন খিলজি তৈরি করতে চেয়েছিলেন, এবং তার প্ল্যান ছিল যে কুতুব মিনারের থেকে দ্বিগুণ উঁচু তিনি একটা মিনার তৈরি করবেন। সেরকম প্ল্যান করে 1300 খ্রিস্টাব্দে তিনি এটা নির্মাণ শুরু করেন। কিন্তু প্রবলেম হয়ে যায় কিছু, এটা যখন তৈরি হচ্ছে তখনই তিনি মারা যান, এবং এর পরের যে শাসকরা আসবে তারা এটা কন্টিনিউ করেনি, তৈরি করাটা কন্টিনিউ করেনি। তো সেই কারণেই এটা এরকম হাফও নয়, একটুখানি হয়ে পড়ে রয়েছে। আজও এটা এরকম ভাবেই রয়েছে। 25 মিটার এখনো পর্যন্ত এটা, মানে ম্যাক্সিমাম 25 মিটার অব্দি করা হয়েছিল, তারপরে আর করা হয়নি। তো একমাত্র মনুমেন্ট যেটা সম্পূর্ণ হয়নি, পুরো সুলতানি যুগ দেখো বা যদি মোগল যুগ দেখো, এরপরে কোনো মনুমেন্ট এরকম পাবে না যে হাফ হয়ে বন্ধ হয়ে পড়ে রয়েছে। যাই হয়েছে পরবর্তীকালের শাসকরা এসে সেটা আরো কমপ্লিট করেছেন, এরকম রয়েছে। কিন্তু একমাত্র মনুমেন্ট যেটা এইটুকুতেই শেষ অবস্থাতে পরিত্যক্ত হয়ে রয়েছে। আরো একটা জিনিস মনে রাখবে, যেটা একটু আগে বলা হয়নি, যে সমস্ত আমরা সংস্কারগুলো দেখলাম সৈন্য ব্যবস্থাতে, বাজার ব্যবস্থাতে, ভূমি রাজস্বে, সেই সমস্ত জিনিসগুলো আলাউদ্দিন খিলজির মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে যায়। তো জাস্ট এইটুকু সময়ের জন্যই এটা চালু ছিল, ওকে? কিন্তু বেসিক যে শাসন ব্যবস্থা যে ব্যাপারটা সেটা কন্টিনিউ হয়েছিল, পরবর্তীকালে আবার চেঞ্জ হবে এর সময় গিয়ে, ফিরোজ শাহ তুগলকের সময় গিয়ে। যাই হোক, এটা হচ্ছে আলাই মিনার। এটা হচ্ছে হাউসে শামসি, পাশে ছবিতে দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি এই জিনিসটা তৈরি করেন হচ্ছে আলাউদ্দিন খিলজি। হাউসে শামসি এটা একটা জলাধার, প্রথমে এটা তৈরি করেন ইলতুৎমিশ। কোনটা? এই জলাধারটা তৈরি করেন। এর সামনে অ্যাকচুয়ালি একটা জলাধার রয়েছে, পুরো ছবিটা আমি অ্যাড করতে পারিনি, এখানে সামনে জলাধার রয়েছে, এবং এই জলাধারটা তৈরি করেছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশের ভিডিওতে মনে হয় আমি আলোচনা করেছি। এবার এখানে একটা গম্বুজ রয়েছে, এইরকম একটা গম্বুজ রয়েছে, যে গম্বুজটা তৈরি করছেন আলাউদ্দিন খিলজি, ঠিক আছে? 1311 সালে এটা তৈরি করেন গম্বুজটা। পরবর্তীকালে যখন লোদিরা শাসন করে তখন এখানে একটা মহল তৈরি করা হয়, যেটার নাম হচ্ছে জাহাজ মহল। তো এবার কোশ্চেন কি আসছে সেই অনুযায়ী তোমাদের অ্যান্সার দিতে হবে। যদি বলা হয় হাউজে শামসিকে তৈরি করেন ইলতুৎমিশ, যদি গম্বুজটার কথা ধরা হয়, নর্মালি ধরা হবে না, কিন্তু আমি যেহেতু পুরোটা করছি সেই জন্য ডিটেলসেই তোমাদের বলছি, তাহলে বলবে হচ্ছে আলাউদ্দিন খিলজি। যদি বলা হয় জাহাজ মহলকে তৈরি করেন তাহলে হচ্ছে লোদি ডাইনেস্টি। কি একজন কেউ তৈরি করেননি, সবাই এতে কন্ট্রিবিউট করেছেন। জাহাজ মহল এটা হচ্ছে আলাউদ্দিন খিলজির কি বলা হয় সমাধি। এটাও আজকে প্রায় ভেঙে গেছে, অনেক পুরনো বুঝতে পারছো, তো এটাও প্রায় ভেঙে গেছে, এবং এটাও কুতুব মিনার কমপ্লেক্সের ওখানে রয়েছে, ওকে? দুজন লেখকের সম্পর্কে জানবো, মালিক মোহাম্মদ জয়সি আর একজন হচ্ছেন আমির খুসরু, কারণ এরা দুজন খুব ইম্পর্টেন্ট। মালিক মোহাম্মদ জয়সি যদিও এই সময়কার লেখক নয়, কিন্তু ইনি এমন একটা জিনিস লিখে গেছেন যেটা এই সময়ের সঙ্গে রিলেটেড, সেটা হচ্ছে পদ্মাবত। পদ্মাবত একটা কবিতা, বিশাল বড় কবিতা, আওয়াধি ভাষায় লেখা। ইনি অ্যাকচুয়ালি আওয়াধি ভাষায় লিখতেন। মালিক মোহাম্মদ জয়সি কোন সময়? 1477 থেকে 1542, এই সময় মুঘলরা রাজত্ব করছে, এবং আমাদের হুমায়ুনের শেষ সময়টা, এইটা হুমায়ুনের সময়, অ্যাকচুয়ালি হুমায়ুনের সময় তিনি এটা রচনা করেন পদ্মাবত। ইনি একজন সুফি কবি ছিলেন, সুফি পীর ছিলেন প্লাস কবি ছিলেন, এবং পদ্মাবত রচনা করেন। পদ্মাবতে যেটা লেখা হয়েছে 1540 এটা লেখা হয়েছিল।
ঠিক আছে, পদ্মাবত 1540-এ লেখা হয়েছিল। পদ্মাবতে যেটা লেখা হয় সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি তিনজন প্রিন্সিপাল ক্যারেক্টার। প্রথম জন হচ্ছেন পদ্মাবতী বা পদ্মিনী, ইনি মেবারের রানী ছিলেন। সেকেন্ড, তার হাজবেন্ড যার নাম হচ্ছে রানা রতন সিং। এবং থার্ড ক্যারেক্টার হচ্ছে আলাউদ্দিন খিলজি। এখানে যেটা বলা হয় যে আলাউদ্দিন খিলজি রানী পদ্মাবতীর রূপে মুগ্ধ হয়ে গেছিলেন, তাকে খুব সুন্দর দেখতে ছিল এবং সেই জন্য তিনি এই মেবার বা যেটার রাজধানী ছিল হচ্ছে চিত্তোর, সেটা আক্রমণ করেন। এখানে জওহর ব্রত হয়, রানা রতন সিং মারা যান, এই সমস্ত নিয়ে একটা বড় ফ্যান্টাসি কবিতা লেখা রয়েছে। কিন্তু আজকের ঐতিহাসিকরা অনেকাংশে এটাকে ভুল বলেন। মানে ভুল বলতে এটা অ্যাকচুয়ালি কি, আমরা অনেক গল্প পড়ি, বিভিন্ন সিনেমা দেখি যেগুলো ফ্যান্টাসি, সুপার হিরো, সেগুলো অ্যাকচুয়ালি রিয়েলিটি নয়, কিন্তু রিয়েলে যে অ্যাকচুয়াল সমাজে যা চলছে তার কিছু কিছু জিনিস এখানে নেওয়া হয়। এমন তোমরা অনেক বলিউডের সিনেমা দেখো যেগুলো লেখা থাকে ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, মানে সেখানে ঘটনাটা সত্যি কিন্তু বাকি যে গল্পটা দেখানো হচ্ছে সেটাতে অনেক কিছু জল মেশানো হয় বা বাড়িয়ে দেখানো হয়। অ্যাকচুয়ালি পদ্মাবত তো সেরকম, ইনি একজন ফ্যান্টাসি লেখক ছিলেন এবং তিনি যেগুলো বলছেন শুধু এইটুকু ঘটনা তো নয়, এখানে বিশাল বড় বিবরণ রয়েছে যে পদ্মিনীকে শ্রীলঙ্কা থেকে বিয়ে করে এনেছিলেন রানা রতন সিং। এখানে হচ্ছে মানে উড়ে পক্ষীরাজ, ঘোড়া, হেনা তেনা অনেক কিছু রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি সম্ভব নয়, মানে তোমরা বুঝতেই পারছো। তো সেই জন্য ঐতিহাসিকরা বলেন যে এখানে হয়তো যে ঘটনাটা ঘটেছিল সেইগুলো সঠিক, কিন্তু মানে এরকম কিছু হয়েছিল, অ্যাটাক হয়েছিল, রানী জওহর ব্রত পালন করেছিলেন, এই সমস্ত সঠিক, কিন্তু শুধুমাত্র পদ্মিনীর জন্য আলাউদ্দিন খিলজি আক্রমণ করেছিলেন সেটা নয়। এখানে মেনলি রয়েছে অনেক পলিটিক্যাল কারণ রয়েছে। হয়তো অনেকে এখানে বিরোধিতা করবে, অনেকে হয়তো মানে নিচে এখানে কমেন্টও আসতে পারে এখানে এই ভিডিওর নিচে, কিন্তু অ্যাকচুয়াল যে ফ্যাক্ট, আমি এখানে যেটা ফ্যাক্ট সেটাই পড়াতে বসেছি, তো সেটাই আমি বলবো। এখানে যেটা মেন কারণ হয়েছিল, মেবার যে রাজ্যটা সেটা প্রচন্ড স্ট্রং ছিল, তাদেরকে হারানোটা প্রয়োজন ছিল যদি গুজরাট অব্দি যেতে হয়। এবার গুজরাট না গেলে প্রবলেম কি হতো, গুজরাট তো অলরেডি জয় হয়ে গেছে, গুজরাটের মাঝখানে পড়ে যাচ্ছে মেবার রাজ্য। যদি দিল্লি থেকে গুজরাট যেতে হয় তাহলে মেবারকে পেরিয়ে যেতে হবে, এবং যে কোনো সময় এই রানা রতন সিং প্রবলেম করতে পারতেন, কারণ তিনি প্রচন্ড স্ট্রং একজন রুলার ছিলেন। ইভেন ফার্স্ট লড়াইতে হেরেই গেছিল আলাউদ্দিন খিলজির সৈন্যরা। তো সেইটা যাতে না হয় এই রাজ্যটা দখল করার প্রয়োজন হয়ে পড়ে, এটা একটা সব থেকে বড় কারণ। নেক্সট হচ্ছে গুজরাট জায়গাটা আলাউদ্দিন খিলজির কাছে এত ইম্পর্টেন্ট কেন ছিল, কারণ গুজরাট হচ্ছে পশ্চিম অঞ্চলে একটা বন্দর। পশ্চিম দিকে আরব সাগরে যদি ব্যবসা করতে হয়, গুজরাট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জায়গা সেই সময় ছিল। আর সেই সময় ঘোড়ার খুব প্রয়োজন ছিল, ভারতে ভালো ঘোড়া কোনোদিনই পাওয়া যেত না, সব সেন্ট্রাল এশিয়া থেকে আসতো, জাহাজে করে আনা হতো। তো সেন্ট্রাল এশিয়া থেকে যদি ঘোড়া জাহাজে করে আনতে হয়, গুজরাটে আসতে হবে, এবং গুজরাট থেকে সেটা চলে যাবে সুলতানের কাছে। এর জন্য গুজরাট এতটা ইম্পর্টেন্ট ছিল, কারণ বুঝতেই পারছো এর আলাউদ্দিন খিলজির এত বড় একটা সেনাবাহিনীর জন্য প্রচুর ঘোড়া দরকার। তো সেই কারণে অ্যাকচুয়ালি আক্রমণটা হয়। তার সঙ্গে সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছিল সেইগুলো নিয়ে অ্যাকচুয়ালি মালিক মোহাম্মদ জয়সি পরবর্তীকালে পদ্মাবত রচনা করেন। নেক্সট যে ইম্পর্টেন্ট রাইটার আমির খুসরো, তো পুরো মিডিভাল হিস্ট্রির সব থেকে ইম্পর্টেন্ট রাইটার, যাকে ভারতের তোতা পাখি বলা হয়, তুতি ই হিন্দ, এই টাইটেলটাই দিচ্ছেন আলাউদ্দিন খিলজি, তুতি ই হিন্দ। আমরা সম্পর্কে পড়বো, সুফি যুগ সম্পর্কে বলবো, তখন দেখবো একজনের নাম নিজামুদ্দিন আউলিয়া। সেই নিজামুদ্দিন আউলিয়ার ইনি শিষ্য ছিলেন, অনেকবার কোশ্চেন করা হয়েছে এটা। নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন। ভারতে তিনি কাওয়ালি বলে এক ধরনের গানের শৈলী শুরু করেন, যেটা আজও খুব জনপ্রিয়। গজল শুরু করেন, সেটাও আজকে খুব জনপ্রিয়। তো দুটোরই তিনি শুরু করেন, এবং সেতার বলে একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট, সেটাও তিনি ভারতে ফার্স্ট টাইম চালু করেন। এইগুলো মানে ডাইরেক্ট ফ্যাক্ট, এখান থেকে অলরেডি অনেকবার প্রশ্ন এসে গেছে। এনাকে বলা হয় ইনি 9 জন সুলতানের শাসনকাল দেখেছেন। অনেক জায়গাতে 10 জন, 11 জন, 12 জন এরকমও লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এটা বলার একটা কথা, কারণ যে মানে এই শব্দ সংখ্যাটা ইউজ করার মানে কথার কথা যাকে বলি আমরা সাধারণ বাংলাতে, যে তিনি অনেকজন শাসকের সময় দেখেছেন। এক্স্যাক্ট 9 জন বা 10 জন নয়, অনেক জনের শাসন দেখেছেন। তাদের মধ্যে কেউ প্রপার সুলতান ছিলেন, কেউ বা কোনো প্রান্তের গভর্নর, প্রান্তের শাসক ছিলেন সেরকম। যেমন গিয়াসুদ্দিন বলবনের একজন ভাগ্নে ছিল যার নাম হচ্ছে মালিক চাজু, এই বিদ্রোহ করেছিল, মনে আছে? তো এই জায়গাতেই আলাউদ্দিনকে কারার গভর্নর বানানো হয়েছিল। সেই মালিক চাজুর
সময় থেকে তার আন্ডারে তিনি অনেকদিন ছিলেন। এখানে সেনাবাহিনীতে প্রথমে তিনি কাজ করতেন, পরবর্তীকালে পুরোপুরি রাইটার হন। এবং বুগরা খান, এনার নামটাও আমরা অলরেডি পেয়েছি। ইনি কে ছিলেন? ইনি হচ্ছেন বলবনের পুত্র ছিলেন। বুগরা খান বাংলাতে তিনি গিয়ে সেটেল হয়ে গেছিলেন, বাংলাতে শাসন করতেন। তার কাছেও পর্যন্ত এসেছিলেন আমির খুসরু, এনার এতে ছিলেন, সভাতে ছিলেন, পৃষ্ঠপোষকতা করেন ইনি। এবং বুগরা খানের ইনি যখন বাংলাতে ছিলেন সেই সময় আমির খুসরু বাংলাতেও এসেছিলেন। নেক্সট হচ্ছে খান মোহাম্মদ, ইনি হচ্ছেন বলবনের সব থেকে বড় পুত্র ছিল। ইনি মুলতানের শাসক ছিলেন, মুলতানের গভর্নর ছিলেন। তার সভাতে তিনি বেশ কিছুদিন ছিলেন, তার এনার পৃষ্ঠপোষকতা পান। তারপরে সব থেকে বড় শাসকের আন্ডারে যখন যান তিনি হচ্ছেন ফিরোজ খিলজি। বলবনের সময় অ্যাকচুয়ালি তিনি কয়েকদিন ছিলেন বলবনের সভাতে, কিন্তু অতটা ইম্পর্টেন্ট মানে সময় কাটাননি। তার ইম্পর্টেন্ট যে সময়টা সেটা অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হচ্ছে, জালালউদ্দিন ফিরোজ খিলজির সময় থেকে। ফিরোজ খিলজি তাকে আমির উপাধি দেন, এবং সব থেকে যে তার, এটা ইংলিশে সেম জিনিস রয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট যার তার সময়টা সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজির আন্ডারে। এই সময়টাতে পুরো তিনি ছিলেন। খাজাইনুল ফাতুয়া বলে একটা গ্রন্থ রচনা করেন, যেটাতে আলাউদ্দিন খিলজির পুরো বিবরণ রয়েছে। দক্ষিণ ভারত আক্রমণ, আমরা যে এত ডিটেলসে আলোচনা করছি, এই পথ দিয়ে গেছিলেন, এত জিনিস তিনি নিয়ে এসেছিলেন, তাও তো এখানে অতটা ডিটেলসে আমি বলছি না, আরো ডিটেলসে এগুলো বলা রয়েছে খাজাইনুল ফাতুয়াতে। আলাউদ্দিন খিলজির সময় এটা তিনি রচনা করেন। এরপর আছে তুগলক যুগ। তুগলক যুগে তিনি গিয়াসউদ্দিন তুগলকের সময় ছিলেন। তারপর হচ্ছে এই সময়তেই তিনি তার আরেকটা বিখ্যাত রচনা তুগলকনামা রচনা করতে শুরু করেন। কিন্তু তারপরে গিয়াসউদ্দিন তুগলকের পুরো রাজত্বকাল দেখেন, এবং তারপরে মোহাম্মদ বিন তুগলকের সময় কিছুটা ছিলেন। তারপরে তিনি মারা যান 1325 খ্রিস্টাব্দে ইনি মারা যান অ্যাকচুয়ালি। তো মোহাম্মদ বিন তুগলকের সময়ের কাল অবধি তিনি এতে পুরো বিভিন্ন রচনা করেন, প্রচুর রচনা অ্যাকচুয়ালি ইনি করেন। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট, সব নাম অবভিয়াসলি জানতে হবে না। তোফাত উস সিগার, কিরান উস সাহাদিন, মিফতা উল ফতুয়া, এই নামটা খুব ইম্পর্টেন্ট। খাজাইন উল ফতুয়া যেটা আলাউদ্দিন খিলজি সম্পর্কে লেখা রয়েছে, আসিকা এই নামটাও খুব ইম্পর্টেন্ট, এবং তুগলকনামা, এই তিনটে তুগলকদের যতটুকু সময় তিনি লিখেছেন তুগলকনামাতে। তো এইগুলো ইম্পর্টেন্ট রচনা, যেগুলো তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। তো এই হচ্ছে আজকের পুরো টপিক। এগেন বলছি, আনএকাডেমিতে আমাকে লাইভ ক্লাসে অবশ্যই ফলো করো, লাইভ ক্লাসগুলোতে এসো, এবং এই চ্যাপ্টার যেগুলো পড়ছো সেগুলোর উপরই এমসিকিউ ডিসকাস করবো। ক্লাসগুলো করলে তোমাদেরই হেল্প হবে। ফ্রি ক্লাস তোমরা যে কেউ এখানে অ্যাটেন্ড করতে পারবে। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। সাবস্ক্রাইব করা ফ্রি, তোমরা চ্যানেলের থেকে নোটিফিকেশন পেয়ে যাবে। আর যদি তোমরা পিডিএফ গুলো পেতে চাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, এটার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে রয়েছে। গ্রুপে জয়েন হতে পারো যদি তোমাদের কিছু বলার থাকে। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, প্রত্যেকটা লিঙ্ক নিচে ডেসক্রিপশনে রয়েছে। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। আমরা নেক্সট দিনে তুগলক বংশ সম্পর্কে পড়া শুরু করবো। থ্যাংক ইউ এই ক্লাসটা দেখার জন্য।